তো হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাই কেমন আছো? আর আমরা এখন নেতারহাটে সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু সত্যি বলতে সকাল নয়, এখন প্রায় 6:30, ঘুরতে সময় 6:30 হয়ে গেছে। তো কালকে রাত্রে আমরা এই হোটেলটাই পেয়েছিলাম, একটা খুবই ছোট হোটেল। কিছু করার নেই, কারণ এখানে মানে শীতের সিজন চলছে, তো এখানে বেশ ট্যুরিস্টের চাপ আছে, সেহেতু ঘর পাওয়া যায়নি। আর অতটা রাত হয়ে গেছিলো, বুঝতেই পারছো। মানে অতটা রাত বলতে আমাদের ওখানে কলকাতাতে এত রাত এটা কোনো ব্যাপারই না, রাতই নয়, সন্ধ্যাবেলা, কিন্তু এখানের জন্য অনেক রাত হয়ে গেছিলো। তো গাড়িগুলোও বাইরেই রাখতে হয়েছে, এই হচ্ছে অবস্থা। তো কালকে রাত্রে লাস্টে আমি একটু স্কিপ করে পড়ে গেছিলাম বলতে ওইভাবে না, দাঁড়াতে গিয়ে এই পাটা স্লিপ করে গেছিলো, যেহেতু পাহাড়ি রাস্তা, বুঝতে পারছো। তো এই যে আবার ভেঙেছে, আবার গেছে, দেখো। আর গাড়িটা যেহেতু আমি ব্যালেন্স করার চেষ্টা করেছিলাম, কারণ ডান দিকে পড়েছিলাম, বাঁ দিকে পায়ে যে গার্ডগুলো পড়া ছিল সেটাতে এই স্ক্র্যাচগুলো পড়েছে, পুরো নেহরে ভিজে আছে গাড়িটা। জানি না কী হবে, দেখি কালকে কত কিলোমিটার রাইড করলাম। কালকে কিন্তু খুব কমই রাইড করা হয়েছে, মাত্র 251.2 কিলোমিটার্স। আর আমরা টোটাল এ পর্যন্ত রাইড করেছি 730.6 কিমি। দুদিনে রাইড করলাম। ও দেখো, হাফ রেডি হয়ে বসে আছে, এখনো পুরো রেডি হতে পারেনি। ভিডিওটা ও বানাচ্ছে, একটা ভিডিও এডিট করছে। তো এই হচ্ছে অবস্থা রুমে, পুরো ঠান্ডায় জমে যাচ্ছি। কালকে টানা আমরা প্রায় 21 কিলোমিটার ওপরে উঠেছি না ভাই, 21 কিলোমিটার টানা ওপরে উঠেছি, কোনো নিচের দিকে নামাইনি, রাস্তা টানা খালি ওপরেই উঠেছে 21 কিলোমিটার মতন, যা স্ট্রেট, আর না হলে ওপরে। তো এই হচ্ছে আমাদের রুম। আর এই দেখো ভাই, সকাল সকাল লোধ ওয়াটার পার্কে যাব, তারপর লোধ ওয়াটার পার্ক না, সরি, ওয়াটারফলস। আর তারপরে দেখি, আমাদের তো টার্গেট আছে, আমরা পরেশনাথ হিলের ওইদিকে চলে যাব, কিন্তু জানি না পৌঁছাতে পারবো কি না, কারণ আজকে উঠতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আর এখানে ভাই একভাবে কালকে থেকে লোডশেডিং চলছে, নেটওয়ার্ক এত খারাপ যে কোনো ভিডিও আপলোডও দিতে পারিনি। ফার্স্ট দিনের ভিডিওটা আপলোড দেবো ভেবেছিলাম, কিন্তু দিতে পারিনি। অ্যাকচুয়ালি আপলোড করা হয়ে গেছিলো আমার, কিন্তু পাবলিক করব সেইটুকুও নেট চলছিল না আমার ফোন থেকে। তো কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নাও। আজকে থেকে আশা করি ভিডিও দিতে পারবো, কারণ আজকে এখান থেকে নেমে যাবো পাহাড় থেকে। কালকে থেকে তোমরা ডেলি ভিডিও পেতে থাকবে। চলো ভিডিও দেখতে থাকো, আর লাইভ, কমেন্ট, সাবস্ক্রাইব ভাই তাড়াতাড়ি। আর হোটেল থেকে বেরিয়ে বাইরের দিকে ভিউটা দেখো ভাই, ও চলো এবারে দেখা হচ্ছে মোটোব্লগ সেটআপে। কালকে রাতের বেলা কোন রাস্তা থেকে ওপরে উঠে এসেছি, আজকে সেটা দেখাবো যে কতটা উপরে উঠেছি। এখন আমরা বেরাবো ফার্স্ট বেতলা ন্যাশনাল পার্ক। দেখলেই বুঝতে পারবে রাস্তা একভাবে খালি নিচের দিকে নামছে। কালকে এসেছি একভাবে খালি উপরের দিকে উঠে এসেছি, কোনো রকম পাহাড়ের নিচে নামা হয়নি। মানে আমরা দার্জিলিং বা সিকিম গেলে যেটা হয়, যে কোনো সময় আমরা উপরের দিকের পাহাড়ে উঠছি, আবার কোনো সময় নিচের দিকের পাহাড়ে নামছি। তো এখানে সেটা হয়নি, এটা একভাবেই আমরা উপরেই উঠেছি। ভাই জায়গাটা ও কি লাগছে। এখান থেকে এখনো 19 কিলোমিটার নিচে নামতে হবে, 2 কিলোমিটার, তার মানে এসে গেছি আমরা। ওহো, আজকে ভুলে গেছি আমি ট্রিপ এটাকে 0 করতে। আজকে ট্রিপ এটাকে আগে 0 করে নিই। চলো 0।
ঠান্ডা যা, মনে হচ্ছে যেন জমে যাবো। ये चेक करो गाइस, ओ টানটা দেখো ভাই। ও কিন্তু একটা মজা বেশ আছে এই রাস্তাতে, রাস্তাগুলো খুব চওড়া, কোনো সমস্যার কোনো জায়গা নেই। বলছিলাম নেতারহাট কিন্তু খুব এক্সপেন্সিভ জায়গা। যেমন এখানে আমরা অ্যাসবেস্টারের ছাউনি ঘরে ছিলাম, মানে রুম পাচ্ছিলাম না বলে বাধ্য হয়ে, তো সেটাই আমাদের কাছ থেকে নিয়েছে 800 টাকা করে পার রুম। আর এখানে ভালো রুম, ভালো বলতে মোটামুটি রুম শুধুমাত্র গিজার দিয়ে 1800 টাকা 2000 টাকা করে রেট আছে। নর্মাল লোধ 54 কিলোমিটার নর্মাল হোটেলগুলোতে। যদি এখানে 2 স্টার 3 স্টার হোটেল হতো তাহলে তো কি অবস্থা হতো জানি না। देखो गाइस, भाई भाई लोग আসো, খুব মজা পেয়ে যাবে। এটা বলতে পারি যে নেচার এর থেকে বোধহয় আর কি দিতে পারে ভাই। দুই পাশ শুধু দেখার, খালি চোখ ধাঁধিয়ে যাবে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে। সামনে দিয়ে এই যে সূর্যটা উঠছে আর এই যে নিচে পাহাড়, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এ ভাই, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা রে, ট্র্যাক্টরের সাথে বাসের বোধহয়। ওহো, আর এই জায়গাটাতেই কালকে আমিও পড়ে গেছিলাম, এই একই জায়গাতে। এই জায়গাটাতেই যখন টার্ন নিচ্ছিলাম, মানে রাস্তাটা হট করে ও বলেছে যে হ্যাঁ এইদিকেই, তো আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছিলাম। হট করে পিজন কি বলেছে তো বলতে গিয়ে আমি বুঝতে পারিনি, আমি দাঁড়াতে গেছি আর যত সম্ভব এই কুচো পাথরগুলো ছিল বলে স্কিপ করে এখানে পড়ে গেছি। তো তারপরে এই যে অবস্থা গাড়ির, কি করা যাবে। চলো, তো সবাই সাবধানে দেখে দাঁড়াতেও হবে, কারণ কুচো পাথর ভাই, কুচো পাথরের জন্যই কালকে পড়েছিলাম। এবার বুঝতে পেরেছিস, আমি তাই বললাম যে গাড়ির ওয়েট আমি রাখতে পারলাম না কেন, আমি রাখতেই পারিনি, মানে স্লিপ করে গেছিল পুরো পাটা। চলো চলতে হ্যাঁ। দেখো এই এরিয়া হাতি আর হরিণ নেট, এখান থেকে যখন তখন হাতি হরিণ পাস করতে পারে। দেখো পাইন ফরেস্ট, সব পাইন গাছের বাগান এই জায়গাটা। আর এই দিকটা তো সেই শাল সেগুনের, আর এই দিকটা পুরো পাইন ফরেস্টে ভর্তি। এখানে একটা সানরাইজ পয়েন্টও আছে আর একটা সানসেট পয়েন্টও আছে, দুটোই আছে। ও ভাই, কিন্তু সূর্যের আলোটা এমনভাবে গাছের ফাঁকা দিয়ে চোখে পড়ছে না, খুব সমস্যা হচ্ছে। ও ভাই, কত উপরে। ও মানকি, যা বাইরে যা। ও বাবা, বাচ্চা 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 কাচ্চা নিয়ে সব ভর্তি এখানে। ভাই দেখছে সবাই আমার দিকে।
বয়স হয়ে গেছে, এই অ্যাটাক করবে, অ্যাটাক করবে শালা, বয়স্ক মাল, বুড়ো মাল। এই দেখো এখানে দেখেছো পাথর ছিটকে পড়েছে, তার মানে এই জায়গা থেকে যখন তখন বোধহয় উপর থেকে পাথর ফাথর ভেঙে পড়ে। কালকে রাতে দেখেছিলাম আরো বেশি ছিল। ও বাবা ভাই, সব ভর্তি। চলো ভাই, বেতলাতে যদি ঢুকতে পারি তাহলে তো ছোট বড় ও রোদ পোহাচ্ছে সব। এই জায়গা দেখো ভাই, পুরো নিচে খাদ, কিন্তু এখানে প্রচুর বাঁশ ঝাড়, বাঁশের ওপর বাঁশ। ওই জন্যই কালকে রাত্রে আমার এই বাঁশটা গেছে। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। ও এখানেও দেখো পাথর পড়েছে উপর থেকে। তো যেটা বলছিলাম, এখানে নেটওয়ার্ক তো থাকেই না ঠিকঠাক, 2G চলে, কোনো রকম ফোন আসে যায়, আর সেই কারণে ভিডিও আপলোড, ভিডিও এডিটিং কিচ্ছু করতে পারিনি কালকে। তার উপরে কালকে সারা রাত কারেন্ট ছিল না এখানে, আর ওই তো রুম, তার অত টাকা ভাড়া, তার উপরে আবার কোনো মানে ইনভার্টার, কোনো ইনভার্টারের পয়েন্ট আছে তবু একটাই পয়েন্ট ইনভার্টারের, আর জেনারেটরের কোনো ব্যবস্থা নেই, যে শুধুমাত্র কোনো রকমে একটা করে লাইট জ্বলবে এরকম অবস্থা। তো সত্যি খুব সাংঘাতিক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে নেতারহাট, মানে খুব কষ্ট করে একটা রাত কাটালাম এখানে। কিন্তু ভাই অনেক বন্যপশু আছে, শুধুমাত্র যে বাঁদর আমরা দেখতে পাবো তা নয়, এখানে দেখাচ্ছে শিয়াল আছে, ক্যাকশিয়াল আছে, খরগোশ আছে, এগুলো দেখা যেতে পারে এখানে। আর এত ঠান্ডা লেগে গেছে না, মানে ঠিক ঠান্ডা না, কেন জানি না কাশি লাগছে, খালি ফুসফুসে কাশি বলতে পারো। তো চলো এর পরের এক্সপিরিয়েন্স আরও তোমাদেরকে জানাবো, তার জন্য ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আমরা পাহাড় থেকে নেমে এসেছি, যে বেতলা 72 কিলোমিটার। ও বাবা, এই হাতি আছে, গন্ডার আছে, বুনো মহিষ আছে এই জঙ্গলে। চলো টান টান যেতে হবে, ভাইকেও বলে দিই, না হলে 10টার মধ্যে, যত সম্ভব 10টার পরে আর ওখানে টিকিট দেয় না। টান টান চলো, টান টান। ও ভিউ, যেন যত পাহাড়টার কাছে যাচ্ছি আর পাহাড়টা দূরে সরে যাচ্ছে, যত যেন কাছে যাচ্ছি তত দূরে সরে যাচ্ছে।
হয় ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে ঢুকে গেছি, মানে এটাও কিছু অংশ তো অবশ্যই সাথে, ওই জন্যই লেখা ছিল যে হাতি, বুনো মহিষ এগুলো চলে আসে এদিকটায় অনেক সময়। জঙ্গল কা একটা হচ্ছে সাফারিতে ঘুরতে পারবো কি না এটাই নিয়ে খুব চাপ হচ্ছে। জঙ্গল সাফারি করেঙ্গে, ও ঠান্ডা ভাই, সেই লেভেলের ঠান্ডা। সব থেকে বড় কথা, রাস্তায় কোথাও চায়ের দোকান দেখতেই পাচ্ছি না। এতটা পাহাড় থেকে নামলাম, সেখানেও দেখতে পেলাম না। আর এদিকটায় জঙ্গল তো, কিন্তু মনে হয় জনবসতি আছে, নাহলে কিছু বাচ্চা স্কুলে যাচ্ছে। তো দেখা যাক কোথাও চায়ের দোকান পাই কিনা, একটু চা না খেলে আর হচ্ছে না। 65 কিলোমিটার এখন আমাদের এখান দিয়ে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এরকম মাঝে মাঝে হালকা হালকা ছোট ছোট উঁচু টিলার মতন পাহাড়ে উঠছে। পুরো রাস্তা জঙ্গলের মধ্যে চলে গেছে। কোথাও যদি একটা বাঘ লুকিয়ে বসে থাকে, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আহা কি ঠান্ডা! এ হ্যাঁ নেচার ভাই। হা হা হা। রাস্তা কিন্তু পুরো ফাঁকা এই দিনের বেলাও। ये चेक करो गाइस। ओ একটা পাহাড়ি নদী নেমে এসেছে। এখানে কিছু হালকা জনবসতি আছে এই জায়গাটায় আবার, কিন্তু কোনো দোকান নেই, রাস্তায় কোনো গাড়ি নেই বললেই চলে। গাড়ি নেই বললে কি, আমি এখনো পর্যন্ত এই রোডে এসে একটা বাইক বলো, 4 চাকা বলো, কোনো কিচ্ছু পাস করিনি। ছোট একটা চেক পোস্ট আছে। এই মনে হয় জঙ্গলের মধ্যে এবার প্রবেশ করলাম। জঙ্গল এরিয়া, জঙ্গল এরিয়াতে মনে হয় প্রবেশ করে গেছি। তো ভাই, সাফারি না চড়তে পারলে একদম অবস্থা আমার খারাপ হয়ে যাবে, মনটা খুব ভেঙে যাবে। তাই যতটা পারি একটু টেনে টেনে যাই। রাস্তা তো ফাঁকা, কিন্তু এই দৃশ্য ছেড়ে গাড়ি জোরে চালাতেই ইচ্ছা করছে না।
যত কাছে যাচ্ছি পাহাড় ততই দূরে সরে যাচ্ছে, কি করে? এখানেও একটা চেকপোস্ট দেওয়া ছিল, পুরো ক্লোজ করা চেকপোস্টটা, ওই কারণেই বোধহয় এই রোডে সেইভাবে গাড়ি আসতে দেয় না। তো আমাদেরকে আটকায়নি, আমাদেরকে ছেড়ে দিল। পুরো জঙ্গল এরিয়া ভাই, আস্তে আস্তে জঙ্গলটা যে ঘন জঙ্গলে পরিণত হচ্ছে সেটা বুঝতে পারছি। দেখো ভাই, একটাই কথা বলবো, জীবনে এগুলো না করলে, এগুলো না ঘুরলে সত্যি অনেক কিছু বাকি থেকে যাবে। তো বাইকে করে না পারো, গাড়িতে করেও এইসব জায়গা একবার ঘুরে যেও, সত্যি পুরো মন ভালো হয়ে যাবে। তবে এই যে অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চার সত্যি একটা অবাক করা অ্যাডভেঞ্চার। আর সত্যি কথা বলতে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের ছাড়া এইভাবে হয়তো আসতেও পারবে না, কারণ আমি বলবি ও বাবা ওই জঙ্গলের মধ্যে দিয়ে বাইক নিয়ে কত রিস্ক। আরে ভাই, রিস্ক তো সব জায়গাতেই আছে না, বাড়ি থেকে বেরিয়েও তোমার কিছু হয়েই যেতে পারে। একটা কি একটা ছোট ছোট একটা কোনো জীব রাস্তা ক্রস করলো, ও অনেকক্ষণ পরে এই রোডে একটা ট্র্যাক্টরের দেখা পেলাম। ঝাড়খণ্ড পুলিশের একটা ক্যাম্প আছে। ও বোধহয় কোনো বর্ডার সাইড নাকি, ও মাওবাদী এরিয়া হতে পারে, সেই কারণে তো সব দিক থেকেই ভয় আছে ভাই, কারণ প্রায় আমরা ছত্তিশগড় বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। ছত্তিশগড় মানেই তো মাওবাদী এরিয়া, তো তাই না? একটা ছোট্ট দোকান পেয়েছি, একটা ছোট কিছু বসতি এখানে আছে, কিছু দোকান টোকান রয়েছে দু একটা। তো দেখি এখানে একটু চা পাই কিনা, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত চা খাইনি। এই জায়গাটার নাম হচ্ছে কোটাম। আবার আমরা যাত্রা শুরু করে দিয়েছি, দেখি আবার সামনে কি কি পাওয়া যায়।